হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা পড়বো নতুন একটা টপিক, সেটা হচ্ছে ফাংশন অথবা ম্যাপিং। আমরা রিলেশন সম্পর্কে এর আগে ভিডিও করেছি, সেখানে আমরা রিলেশন কাকে বলে, রিলেশনের কিছু অঙ্ক, এগুলো সব দেখেছি, কার্তেশিয়ান প্রোডাক্ট এগুলো সব দেখেছি। যারা দেখোনি তারা আগের ভিডিওটি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। তো চলো আমরা আজকে কি শুরু করব, নতুন একটা টপিক, সেটা হচ্ছে ম্যাপিং আর ফাংশন। রিলেশন এবং ম্যাপিংয়েরই একটা পার্ট, সেটা হচ্ছে ম্যাপিং আর ফাংশন। তাহলে প্রথমে আমরা আসবো ম্যাপিং এবং ফাংশন পড়তে গেলে দুটো সেট দরকার। এবার সেট কাকে বলে সেটা আমরাও সেট থিওরি ভিডিও করেছি, অলরেডি সেট থিওরি কমপ্লিট হয়ে গেছে। তারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে। এ একটা সেট যেটা নন এমটি, বি একটা সেট সেটাও নন এমটি। তাহলে এদের কার্তেশিয়ান প্রোডাক্টকে আমরা কীভাবে নিয়ে নিয়েছিলাম, এ ক্রস বি। এই এ ক্রস বি এর যে কোনো সাবসেট, আর হচ্ছে এ ক্রস বি এর যে কোনো সাবসেট, এই আরটাকে বলেছিলাম আমরা রিলেশন, আরটাকে কী বলেছিলাম, রিলেশন বা সম্বন্ধ। এবার আমরা পড়ব ম্যাপিং বা ফাংশন। তাহলে এই রিলেশনটাই ম্যাপিং এবং ফাংশন হতে গেলে কিছু শর্ত রয়েছে। শর্ত কি, আমরা এ থেকে বি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ম্যাপ করবে বলতে এমন একটা নির্দিষ্ট নিয়ম মেনে এ সেটের এলিমেন্টগুলো বি সেটে যাবে। আমরা এটা যখন বলতে পারবো তখন আমরা বলবো এফ ম্যাপ এ টু বি। এইভাবে আমরা লিখি এফ ম্যাপ এ টু বি, এ থেকে বি এ ম্যাপিং রয়েছে। তাহলে কখন আমরা ম্যাপিং বলবো, যদি এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে। সেই নির্দিষ্ট নিয়ম মানলেই তখন সেটাকে বলবো ম্যাপিং, সেই রিলেশনটাকে বলবো ম্যাপিং। তাহলে সমস্ত ম্যাপিংই একটা রিলেশন, কিন্তু সমস্ত রিলেশন ম্যাপিং নয়। তাহলে একটা রিলেশন নেবো এ থেকে বি এ, সেই রিলেশনটা কখন ম্যাপিং হবে, কিছু এ সেটের সমস্ত এলিমেন্ট কিছু নিয়ম মেনে, নির্দিষ্ট রুলস, সেই রুলসটা আমাদের দেওয়া থাকে কোশ্চেনে, সেই রুলসটা মেনে বি সেটের সমস্ত এলিমেন্ট মানে বি সেটে যাবে বা ম্যাপ করবে, তখন সেটাকে বলবো ম্যাপিং। তাহলে আমরা ম্যাপিং কাকে বলে এটা মোটামুটি বুঝলাম। এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরও গুছিয়ে নিব, আমরা ব্যাপারটা আরও ভালোভাবে বুঝবো, যাতে তোমাদের প্রবলেম না হয় কি কখন কোন শর্ত মানলে ম্যাপিং হবে। এই শর্তগুলো আমরা একটু দেখে নিই, যাচাই করে নিই। তাহলে প্রথমে আমরা ডোমেন আর কোডোমেন পড়েছিলাম সেট রিলেশনে। তাহলে এখানেও এটা ইউজ হবে। এটা ধরো ডোমেনের সেট এ সেট, আর এটা একটা বি একটা সেট নিলাম, সেটা বি সেট হয়েছে কোডোমেন। ডোমেনকে আমরা কি বলেছিলাম, ক্ষেত্র, আর এটাকে কোডোমেনকে কি বলেছিলাম, উপক্ষেত্র। এলে মনে রাখবে বাংলা টার্মও ইংলিশ টার্মও। তাহলে ক্ষেত্র থেকে উপক্ষেত্র বা ডোমেন থেকে কোডোমেনে একটা ম্যাপিং, একটা ধরো এ একটা সেট নিলাম 1 2 3 4, আর বি একটা সেট নিলাম 5 3 5 6 7 9 11, এইভাবে নিলাম। তাহলে এ সেট কত 1 2 3 4, বি সেট নিলাম 5 6 7 8 9, এইরকম। তাহলে এ ধরো 1 গেল 5-এ, 2 গেল 6-এ, 3 গেল 7-এ, 4 গেল 8-এ, এটা বাদ দিলাম, ধরো 5 6 7 8 নিলাম। তাহলে এই যে এই এ সেট থেকে কোনো একটা নির্দিষ্ট নিয়ম মেনে বি সেটে দেখো ম্যাপ করছে। ম্যাপ করা মানে এই এলিমেন্টগুলো এখানে যাওয়া। তাহলে এই যে ম্যাপিং করছে এটাকে তখন ম্যাপ করছে এটাকে, তখন এই রিলেশনটাকে তখন আমরা বলবো ম্যাপিং। এবার ম্যাপিং হওয়ার কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমরা দেখব। তাহলে এই শর্তগুলো দেখার জন্য, সমস্ত রিলেশনই ম্যাপিং হবে না সেটা বললাম, শর্তগুলো দেখার জন্য আমরা প্রথমে মনে রাখবো এজ আর স্টুডেন্ট আর এজ, এটা আমরা মনে রাখবো। এটা মনে রাখবো কেন আমরা বলছি, স্টুডেন্ট আর এজ। তাহলে একটা ডোমেন একটা কোডোমেন নিলাম। তাহলে ডোমেনে ধরো একটা স্টুডেন্টের নাম এ দিয়ে আছে, ধরো একটা বি আছে, একটা সি আছে, একটা ডি আছে। এখানে ধরো 10 এজের, 11 এজের, কারো 12 এজ, কারো 13 এজ, এভাবে আছে। তাহলে ধরো এ স্টুডেন্টের এজ 10, বি স্টুডেন্টের এজ 11, সি স্টুডেন্টের এজ 12 13, এইভাবে করে যদি স্টুডেন্টের এজগুলো হয়, তাহলে সেই এটাকে আমরা ম্যাপিং বলবো। কারণ কি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট মানে স্টুডেন্ট থাকলে তার এজ অবশ্যই থাকবে। তোমার কাছে স্টুডেন্ট হোক, ওর এজ 0 বছর হলেও তো থাকবে, স্টুডেন্ট হলে এজ থাকবে। তার মানে এই এ সেটটাতে মানে ডোমেনে যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে তার এটাকে বলা হয় প্রি ইমেজ। সেগুলো আসছি আমরা পরে, ইমেজ আসছি। তাহলে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট বি এ ম্যাপ করতে হবে। এটা গেল একটা, এটাও হবে ম্যাপিং। তাহলে এটা গেলো একটা ম্যাপিংয়ের শর্ত। আরেকটা 1 নম্বর গেল। এবার 2 নম্বর পার্ট দেখি। ধরো 1 2 3 4 5, আর এখানে রয়েছে ধরো 10 বছর, 12 বছর, 13
14, 15, 18 এরকম রয়েছে। 1 গেল 2-এ, 2 গেল 13, 3 গেল 12, এখানে যার যেটা হতে পারে 5, 15, কিন্তু 18টা ধরো ছুটে গেছে, তাহলে কি এটা ম্যাপিং বলবো? দেখো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে যেতে হবে, মানে স্টুডেন্ট থাকলে তার এজ থাকতে পারে। এবার তোমাকে এক্সট্রা এজ দেওয়া আছে, ধরো 50টা এজ দেওয়া আছে, 11, 12, 13, 14, 50 করে, কিন্তু তোমার স্টুডেন্ট 5টা রয়েছে, তো 5টা স্টুডেন্ট যে সাথে এজ মিলবে সেটা বসিয়ে দিলাম, তাহলে এখানে এই কোডোমেনে এলিমেন্ট ছুটলেও এটা ম্যাপিং হয়ে যাবে। তাহলে 2 নম্বর ক্ষেত্রেও ম্যাপিং হচ্ছে, এখানেও ম্যাপিং হচ্ছে। এবার 3 নম্বর প্রসেসে আসি, আমরা যদি স্টুডেন্ট নিই 1, 2, 3, 4, 5, 1, 2 নিব না, ABC নিই, এ বি, এগুলো ABCD নাও, তাহলে স্টুডেন্টের নামের ফার্স্ট অক্ষরগুলো হবে ABCDE। তাহলে এরকম ABCDE এরকম একটা স্টুডেন্ট রয়েছে, আর এজ ধরো 11, 12, 14 এরকম রয়েছে। তাহলে A গেল 11, B গেল 12, C গেল 14, আর একটা ধরো 15 নিলাম, D গেল 15, কিন্তু E ছুটে গেল, তাহলে এটা কি ম্যাপিং হবে? এটা ম্যাপিং হবে না, নট ম্যাপিং। কেন হবে না তখন বলছি, ধরো নট ম্যাপিং। তাহলে এটা ম্যাপিং হচ্ছে না। কেন ম্যাপিং হচ্ছে না? কারণ স্টুডেন্ট থাকলে এজ তার থাকবেই, মাস্ট। কারণ স্টুডেন্ট আছে তার এজ নাই, এরকম তো হতে পারে না। তাই আমরা এটাকে স্টুডেন্ট রয়েছে কিন্তু এর স্টুডেন্ট রয়েছে কিন্তু এর এজ কোথাও ম্যাপিং করেনি, মানে এর এজ পাইনি, তাই কিন্তু এটা ম্যাপিং হচ্ছে না, তাই এটা নট ম্যাপিং। তাহলে ম্যাপিং না হওয়ার শর্ত আমরা বুঝতে পারলাম কি, এই ডোমেনের কোনো এলিমেন্ট যাতে ছুটবে না, মেন কথা ডোমেনের সমস্ত কোনো এলিমেন্টের সমস্ত এলিমেন্টের ম্যাপিং হবে, তাহলে ডোমেনের কোনো এলিমেন্ট ছুটবে না, এটা একটা ম্যাপিং না হওয়ার শর্ত। তাহলে এটা দেখলাম নট ম্যাপিং হওয়ার শর্ত। এবার 4 নম্বর কেস দেখব। 4 নম্বর কেস হচ্ছে কোনো একটা, ধরো এখানে ডোমেন সেটের স্টুডেন্ট রয়েছে ABCD, আর এখানে রয়েছে 11, 13, 14, 15। তাহলে A এর 11, B এর 13, আবার B এর 14, C এর 15, আর D এর গেল 16। তাহলে দেখো এখানে ডিফারেন্সটা কি, দেখো B স্টুডেন্টের এজ 13, 14, মানে দুটো এজ হয়েছে। একটা স্টুডেন্ট কি এজ কি কোনোদিনও 13 বছর আবার 14 বছরও হতে পারে? তোমার বয়স, কেউ আমি বলছি তোমার বয়স 13 এবং 14, এটা কি হতে পারে? এটা হতে পারে না কোনোদিনও। তাহলে B স্টুডেন্ট দু জায়গায় ম্যাপ করতে পারবে না, দুটো ভিন্ন ভিন্ন জায়গায়। তাহলে ইউনিক ম্যাপিংটা হবে ইউনিক, মানে B একবারই এক জায়গায় ম্যাপ করবে। তাহলে এক্ষেত্রে এটাও ম্যাপিং হবে না, এটা বলা হয় নট ম্যাপিং বা নট ফাংশন, এটাও ম্যাপিং হবে না। কারণ বললাম একটা এলিমেন্টে দুটো, মানে একটা স্টুডেন্টের দুটো এজ হতে পারে না, তাই জন্য আমরা স্টুডেন্ট এজ নিয়ে ব্যাপারটা বলেছিলাম। এবার আরেকটা কেস 5 নম্বরে, সেটা হচ্ছে AB, আশা করি দেখতে পাচ্ছ, CD 11, 12, 13। তাহলে A গেল 11, B গেল 12, C গেল 12, D গেল 13। তাহলে এই ক্ষেত্রে কি ম্যাপিং হবে? এক্ষেত্রে ম্যাপিং হয়ে যাবে। কেন ম্যাপিং হবে? এখানে বলবে স্যার আলাদা দুটো স্টুডেন্ট এজ তো এক হয়ে গেছে, তো দুটো স্টুডেন্ট এজ একই হতে পারে, দুটোর বেশি স্টুডেন্টের এজ একই হতে পারে, তাহলে তাই নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। B এর বয়সও 12, C এর বয়সও 12, দেখো তোমার বয়সও 12, তোমার বন্ধুর বয়সও 12 হতেই পারে, স্বাভাবিক, তাই জন্য এটা ম্যাপিং হয়ে যাচ্ছে। তাহলে ম্যাপিং হওয়ার এই পাঁচটা ক্রাইটেরিয়া তোমরা মনে রাখলে তোমাদের ম্যাপিং হবে কি হবে না সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। এবার আমরা ম্যাপিং পেলাম। এবার দেখো এই যে A 10-এ গেল, তাহলে আমরা এইভাবে লিখি f of A = 10। তাহলে এখান থেকে বুঝতে পারবো A যে এলিমেন্টটা বা A স্টুডেন্টটা বয়স 13, এর অনুরূপভাবে f of B = 11, f of C = 12, f of D = 13। তাহলে এই যে A এর ইমেজ কত? A এর ইমেজ বা সেটাকে বলা হয় প্রতিবিম্ব। তাহলে এইখান থেকে আমরা A এর প্রতিবিম্ব কত পাবো? A এর প্রতিবিম্ব হয়ে গেল 10। অনুরূপভাবে B এর প্রতিবিম্ব কত পাবো? B কত দেখেছি? 11-তে, তাহলে B এর প্রতিবিম্ব 11, C এর প্রতিবিম্ব হয়ে যাবে 12, অনুরূপভাবে D এর প্রতিবিম্ব বা ইমেজ হয়ে যাবে 13। তাহলে ইমেজ কি আমরা বুঝতে পারলাম? যেখানে ওই স্টুডেন্টেরটা যেটা বয়স সেটা তার স্টুডেন্ট, মানে ডোমেনগুলো কোডোমেনের যেখানে ম্যাপ করবে সেটাকে বলবো ইমেজ। আর প্রি ইমেজ কখন বলবো? 10, দেখো কার ইমেজ? A এর ইমেজ, তাই 10 এর প্রি ইমেজ হলো বা প্রাকবিন্দু হলো A। তাহলে এইভাবেও এটা বলতে পারি, 10 এর উল্টোভাবে যদি বলি 10 এর প্রাকবিম্ব, বা এটাকে বলা হয় প্রি ইমেজ। ইংলিশে বলা হয় প্রি ইমেজ, বাংলায় বলা হয়
ইমেজ, বাংলায় বলা হয় প্রাকবিম্ব। তাহলে প্রাকবিম্ব 10-এর প্রাকবিম্ব হচ্ছে এ, মানে 10-এর প্রি ইমেজ এ আর এ এর ইমেজ 10, এইভাবে আমরা বলতে পারি। এখানে যেমন দেখো 12-এর প্রি ইমেজ সি আর সি এর ইমেজ 12, অনুরূপভাবে এখানে এ, এটা তো ম্যাপিং নাই, এগুলো ম্যাপিং না বল, তাহলে ওগুলো বলার দরকারই নাই। তারপর ম্যাপিং হলে কিন্তু এখানে ডেফিনেশনগুলো চলে আসবে। এবার আমরা দেখব এ, দেখো 11-এর ইমেজ কত, 11-এর প্রি ইমেজ এ আর এর ইমেজ 11। এখানে দেখো বি এর ইমেজ 12 আর 12-এর প্রি ইমেজ দুটো রয়েছে, বি অ্যান্ড সি, এইভাবে আমরা বলতে পারবো। এই ছিল আমাদের ইমেজ ম্যাপিং কাকে বলে। তাহলে আমরা ম্যাপিং হওয়ার শর্ত বুঝলাম, ইমেজ কি প্রি ইমেজ কি সেটা আমরা ব্যাপারটা বুঝলাম। তাহলে এইভাবে আমরা দেখব। এবার ফাংশানগুলো কেমন হবে, এই যে এই এফ অফ এ ইকুয়াল টু 10 এরকম টাইপের একটা ফাংশান দেওয়া থাকবে। যেমন ধরো দেওয়া আছে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, না এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এরকম ধরো একটা ফাংশন দেওয়া আছে এফ ম্যাপ আর টু আর। তাহলে রিয়েল নাম্বারের সমস্ত এখানে এফ অফ 1 সমান 1 হয়ে যাবে, এফ অফ 0 সমান 0 হয়ে যাবে, এফ অফ -1 সমান -1 হয়ে যাবে। তো এইরকম শর্ত আকারে দেওয়া থাকবে তোমাদের কোশ্চেনে। তাহলে তোমাদের সেখান থেকে ক্ষেত্র বা পাল্লা এগুলো সব বের করতে হবে, বা এই সব জিনিস আমরা ইউজ করব। তাহলে এগুলো আমাদের কোশ্চেনে আসবে। আরেকটা জিনিস আছে, এফ একটা ম্যাপিং আর আরেকটা ম্যাপিং যদি জি নিই, ধরো এফ ম্যাপ এ টু বি আর জি ম্যাপ সি টু ডি, তাহলে এই দুটো ইকুয়াল কখন হবে তার শর্ত আছে, সেটাও আমরা আসবো ধীরে ধীরে। তাহলে এই টপিক এই যে এতগুলো পড়ালাম সেটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আরও কিছু থিওরি আছে সেগুলো করাবো, এবং কনসেপ্ট যে পড়ালাম সে বিষয়ে কিছু উদাহরণ করাবো, দিয়ে আমরা শেষ করব। তো চলো আমরা সেই নেক্সট কনসেপ্টে যাই। দেখো এবার আমরা পড়ব দুটি অপেক্ষকের সমতা, ইকুয়ালিটি অফ টু ফাংশন। দুটি অপেক্ষক এফ এবং জি কে সমান বলা হবে যদি এবং কেবলমাত্র যদি এফ এর ক্ষেত্র বা ডোমেন আমরা জানি কি জিনিস, ডি অফ এফ যেটাকে ডিনোট করা হয়, এবং জি এর ক্ষেত্র, এফ এর ক্ষেত্র আর জি এর ক্ষেত্র যদি সমান হয় তাহলে সেটাকে এফ ইকুয়াল টু জি, এবং সব এক্স বিলংস টু ডি এফ, মানে এক্স বিলংস টু ডি এফ মানে এক্স এর ক্ষেত্রে অথবা জি এর ক্ষেত্রের জন্য এফ ইকুয়াল টু জি হয়, তাহলে আমরা সমান বলবো। তাহলে এই যে থিওরেমটা পড়লাম এরই একটা এক্সাম্পল আমরা দেখব ব্যাপারটা কি বলছে। ধরি এ একটা সেট, বি একটা সেট, এবং এফ ম্যাপ এ টু বি অপেক্ষক। দেখো এই নিয়ম দ্বারা অপেক্ষকটি রয়েছে, আমরা বললাম না যে নিয়ম দ্বারা রয়েছে, সেই নিয়মটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এবং জি আরেকটা অপেক্ষক এই নিয়ম দ্বারা রয়েছে। তাহলে যুক্তি সহ এফ ইকুয়াল টু জি কেনা বলো। তাহলে আমরা প্রথমে বের করব এ, তাহলে এফ অফ এ বের করি। এফ অফ এ মিনস এর এলিমেন্ট কত, এখানে যদি সেটটা নিই সেটটা হয়ে যাবে এর এলিমেন্ট কত 1 2 3, বি এর এলিমেন্ট কত 1 8 27। তাহলে প্রথমে এফ, এটা এফ ম্যাপ এ টু বি। তাহলে প্রথমে আমরা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ম্যাপিংটা কী দেওয়া আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব। তাহলে এফ অফ 1 কত হবে, এফ অফ 1 মানে 1 হয়ে যাবে, 1 কিউব মানে তো 1। এফ অফ 2 কত হবে, এফ অফ 2 মিনস 2 কিউব সমান 8। এফ অফ 3 কত হবে, এফ অফ 3 মিনস 3 কিউব সমান হয়ে যাবে 27। তাহলে 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 8, 3 এর ইমেজ 27, এইটা তো বুঝতে পেরেছি অলরেডি। এবার বলেছে জিটা কেমন, জি অফ এক্স সমান বলেছে 6x² মাইনাস 11x প্লাস 6। এটা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু বলেছিল এক্স কিউব, এটা বলেছিল। তাহলে জি অফ 1 কত হবে, জি অফ 1 হয়ে যাবে 6 1² মানে 6 মাইনাস 11, তাহলে 6 মাইনাস 11 প্লাস 6 মানে 12 থেকে 11 বাদ 1। তাহলে জি অফ 2 কত হবে, তাহলে 2 এর স্কোয়ার 4 4 6 24, এখানে এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো, মাইনাস 11 2 22 প্লাস 6, তাহলে 24 6 30 থেকে 22 বাদ 8। আর জি অফ 3 কত হবে, জি অফ 3 হবে 3 এর স্কোয়ার 9 6 9 54 মাইনাস 3 11 33 প্লাস 6 মানে 60 থেকে 33 বাদ দিলে 27। দেখো এফের ক্ষেত্র আর জি এর ক্ষেত্র বলতে এই ডোমেনটা কত পাচ্ছি, জি ম্যাপ এ টু বি বলেছে। তাহলে এখানে 1 2 3 বসিয়েও জি এর 1 এর ইমেজ কত বলেছে, 1 এর ইমেজ 1 পাচ্ছি, 1 এর ইমেজ 1 পাচ্ছি, 2 এর ইমেজ পাচ্ছি 8, 3 এর ইমেজ পাচ্ছি 27। তাহলে ক্ষেত্র বা ডোমেন কত, এটা হচ্ছে ডোমেন, এখানে 1 2 3 ডোমেন পাচ্ছি। তাহলে এফ এর ক্ষেত্র 1 2 3 পাচ্ছি, আর জি এর ক্ষেত্র এফ এর ডোমেনও 1 2 3, জি এর ডোমেনও 1 2 3। তাহলে দুটোই আমাদের ইকুয়াল হচ্ছে, আর বলছে সব এক্স বিলংস টু ডি এফ এর জন্য এফ ইকুয়াল টু জি হয়। তাহলে দেখো দেখো এই দুটো মানে ফাংশনের ভ্যালুগুলো সেম হবে, মানে এফ অফ 1 এর ভ্যালু যা পাবো জি অফ 1 এর ভ্যালু তাই পাবো, এফ অফ 2 এর ভ্যালু যাই পাবো জি অফ 2 এর ভ্যালু তাই পাবো, এফ অফ 3 যা ভ্যালু যাই পাবো জি অফ 3 তাই পাবো। তো এখানে তাই এসছে, তাহলে এখানে আমরা বলতে পারি এফ অফ 1 ইজ ইকুয়াল টু জি অফ 1, এফ অফ 2 ইজ ইকুয়াল টু জি অফ 2, আর এফ অফ 3 ইকুয়াল টু জি অফ 3। তাহলে এই তিনটা পেয়ে গেলাম, তাহলে এই দুটো শর্ত পূরণ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো এখানে এফ ইকুয়াল টু জি হবে।
তাহলে এফ ইকুয়াল টু জি হবে বলতে পারলাম এই দুটো শর্ত দেখে। তাহলে প্রথমে আমরা দেখব তাদের ডোমেন দুটো সেম আছে কিনা, আর যে এই ম্যাপিংটা পাবো মানে যে প্রতিবিম্বগুলো পাবো তারা ইমেজগুলো পাবো সেই ইমেজগুলো সেম আছে কিনা, মানে এফ অফ ওয়ান ইকুয়াল টু যেটা আসছে এফ অফ জি অফ ওয়ানও সেটা আসছে, এফ অফ টু যেটা আসছে সেটা জি অফ টুও সেটা আসছে কিনা, এটা এইভাবে আমরা চেক করব। তাহলে আমরা সমতা এগুলো দেখলাম। এবার আমরা কয়েকটা অঙ্ক দেখি, মানে এমসিকিউ আজকে দেখবো না, আজকে যেহেতু কনসেপ্ট পড়ালাম, এরপরের দিন এমসিকিউ যে অনুশীলনী আছে সেটা দেখবো। তো আজকে কয়েকটা অঙ্ক দেখে আর একটু প্রাকবিম্ব প্রতিবিম্ব ব্যাপারটা কী জিনিস সেটা অঙ্কের মাধ্যমে একটু দেখে নিই। তো চলো সেগুলো দেখি। দেখো এই 1 নম্বর এক্সাম্পলের মাধ্যমে আমরা যেগুলো পড়লাম সেগুলো একটু রিভিশন করে নিই, মানে রিক্যাপ করে নিই। তাহলে বলেছে এ একটা সেট এবং এফ ম্যাপ এ টু জেড, জেড মিনস সেট অফ ইন্টিজার। সেট অফ ইন্টিজার কি তোমরা তো জানো, এই চিত্রণ এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এফ এক্স প্লাস 7 দ্বারা সংহত। 1 নম্বর এফ চিত্রণের পাল্লা। তাহলে পাল্লা বলতে এটা একটা কী ছিল, এটা ডোমেন ছিল আর এটা ছিল কোডোমেন। তাহলে এখানে যেগুলো এলিমেন্টগুলো ম্যাপিং পাবো সেগুলো পাল্লা, যেমন একটা এ বি সি ডি ধরেছিলাম আর এখানে এস ধরেছিলাম 11 12 13 14। তাহলে এ একটা ম্যাপ গেলো, বি একটা ম্যাপ গেলো, সি গেলো, তাহলে এর পাল্লা বা রেঞ্জ হয়ে গেলো এটা। আরেকটা ম্যাপিং আমরা পেয়েছিলাম না, ডোমেন আর কোডোমেন। তাহলে এ গেল বি সি ডি, এখানে গেলো 11 12 13 14 15। তাহলে এ 11তে বি সি ডি, কিন্তু এই 15টা ছুটে যাচ্ছে, তাহলে কিন্তু এটা কোডোমেন। কোডোমেনে কিন্তু থাকবে, কোডোমেনে এই সবগুলো থাকবে 11 12 13 14 15, এগুলো সবগুলো থাকবে, কিন্তু এর রেঞ্জ কিন্তু বা পাল্লা হয়ে যাবে চেঞ্জ, 11 12 13 14 হয়ে যাবে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে। কি বললাম, কোডোমেনটা এই 15 যেহেতু এই সেটে আছে তাই কোডোমেনে 15 থাকবে, কিন্তু এই কোডোমেনের কোনো ইমেজ পাচ্ছে না বা 15-র কোনো প্রি ইমেজ পাচ্ছে না, তাই 15টা রেঞ্জে থাকবে না। তাহলে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে আমাদের, রেঞ্জে কখন থাকবে কখন থাকবে না। আর ডোমেনে তো সবগুলোই থাকবে, কারণ ডোমেনে না থাকলে গেলে তো ম্যাপিংই হবে না, ডোমেন ছুটে গেলে বাদ গেলে তো ম্যাপিং হবে না। কিন্তু কোডোমেনে এলিমেন্ট ছুটতে পারে, তাই কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ নাও হতে পারে। কোডোমেন আর রেঞ্জের মধ্যে পার্থক্য কি, রেঞ্জ হচ্ছে যে নাম্বারগুলোর প্রি ইমেজ থাকবে সেটা তার রেঞ্জ, আর ছুটে গেলে ওটা কোডোমেনে থাকবে, রেঞ্জে থাকবে না। তাহলে এই ছিল আমাদের লজিক। এবার আমরা এটাকে পাশে রেখেই অঙ্কটা করে দেখি। এ একটা সেট বলেছে এবং এগুলো পড়লাম। এবার এফ অফ এক্স সমান বলেছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7। এবার বলছে এফ চিত্রণের পাল্লা বের করতে হবে। পাল্লা বের করলে এর ইমেজগুলো বের করে নেবো, সেগুলোই পাল্লা, মানে এফ অফ এ যেমন 1, এফ অফ বি 12, এফ অফ সি 13, এফ অফ ডি 14, তাহলে এই 11 12 13 14 এটাই পাল্লা। তাহলে এর ইমেজগুলো বের করলে কী হবে, এফ অফ -1 যদি বের করি তাহলে এক্স স্কোয়ার, এফ অফ -1 যত পাবো সেটা পাল্লাতে থাকবে। তাহলে -1 স্কোয়ার মানে 1 মাইনাস 5 প্লাস 7 আর 7 8 8 প্লাস 13, তাহলে 13 পেলাম এফ অফ 0। তাহলে এক্সের জায়গায় 0 বসালে 0 মাইনাস 0 প্লাস 7, তাহলে 7 পেলাম এফ অফ 1 বসা গেলে 1 মাইনাস 5 প্লাস 7, মানে 8 থেকে 5 বাদ দিলে 3। তাহলে এফ অফ 2 কত পাবো, 2 পেলাম। এফ অফ 2 কত পাবো, এফ অফ 2 পাবো 2 এর স্কোয়ার 4 মাইনাস 5 2 10 প্লাস 7 7 4 11 থেকে 10 বাদ 1। এফ অফ 3 কত পাবো, 3 এর স্কোয়ার 9 মাইনাস 3 5 15 প্লাস 7, তাহলে 9 7 16 থেকে 15 বাদ 1। তাহলে এগুলো আমরা পেলাম। এবার আমরা 9 3 এর স্কোয়ার 9, তাহলে 3 5 15 তাহলে এগুলো আমরা এই পেলাম পাল্লা। তাহলে অতএব এফ এর পাল্লা বা এফ চিত্রণের পাল্লা বা এফ সম্বন্ধের পাল্লা কত হয়ে যাবে, 1, 3, 13, এই 3টা হয়ে যাবে। 1 দুটো তো রিপিট নেব না, কোনো একটা ফাংশান দুটোতে ম্যাপিং করছে, তাহলে এগুলো পেলাম। তাহলে এফের ডোমেন কী হয়ে যাবে, এফের ডোমেন বা এফের যদি ডোমেন বার করতে দিত, ডোমেনকে বাংলা বলা হয় ক্ষেত্র, তাহলে এফের ক্ষেত্র কিন্তু এটা হয়ে যেত, কোনটা হয়ে যেত -1 0 1 2 3, এটা প্রত্যেকটি ডোমেন হতো। আর এফের পাল্লা 1 3 13। আর এফের কোডোমেন কিন্তু এটা হয়ে যাবে। এফের যদি কোডোমেন বের করতে পারে, এফের কোডোমেন বলতে বলা হয় উপক্ষেত্র, বাংলায় যেটাকে বলা হয়, ইংলিশে বলা হয় কোডোমেন। তাহলে এফের কোডোমেন কিন্তু এখানে সেট অফ ইন্টিজার হয়ে যেত। তাহলে এফের ক্ষেত্র এ সেটটা পাচ্ছি, এটা সমান তো এ সেট লিখতে পারবো, এ সেট। আর এফের কোডোমেন জেড মিন ইন্টিজার পাবো, আর এখানে পাল্লা এই 1 3 13 1 3 7 13, সরি 7 আসবে, 7 1 3 13, এফের পাল্লা পেয়ে গেলাম। এবার আমাদের বলেছে 1 4 7-এর প্রাকবিম্ব বা প্রি ইমেজ। তাহলে 1 কোথায়, 1 এর প্রি ইমেজ মানে 1
ওয়ানের ম্যাপিংটা কোথায় হচ্ছে, 4-এর ম্যাপিংটা কোথায় হচ্ছে, এগুলো আমরা দেখব। তাহলে এটা দেখার জন্য একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমরা শিখে নিই। তাহলে ধরুন 2-এরটা, এটা তো 1 হয়ে গেল, ধরে নিলাম, ধরি 1 এর কি বলেছে প্রাকবিম্ব বা প্রি ইমেজ, প্রাকবিম্ব সমান x1 ধরে নিলাম। তাহলে 1-এর প্রাকবিম্ব x1 হলে f(x1) সমান 1 হয়ে যাবে। তাহলে f(x1) এখান থেকে পেয়ে যাব। কেন? কারণ কি 13-এর প্রাকবিন্দু -1 হলে f(-1) সমান 13। অনুরূপভাবে 1-এর প্রাকবিম্ব x1 হলে f(x1) সমান 1। এটা আমরা জানি, এটা এই লজিকটা তো বুঝতে পেরেছো। এবার এখানে এখানে x1 বসিয়ে দেবো। তাহলে x1 বসিয়ে মানটা বের করবো, -5x1 + 7। তাহলে এখানে যদি = 1, তাহলে এখানে 7 বসে x1² - 5x1 + 6 = 0। তাহলে এটা যদি করি x1² - 3x - 2x + 6 = 0। তাহলে এখান থেকে কত পাবো, x1 - 3 x1 হবে -2 × x1 - 3 = 0। তাহলে পাবো x1 - 3 × x1 - 2 = 0। তাহলে x1 পাবো 3 আর x1 পাবো 2। তাহলে এর প্রাকবিম্ব 2। এবার 2, 3 কি এ সেটে আছে? দেখো 13 - 1, তাহলে এ সেটে তো থাকতে হবে, ডোমেন আর কোডোমেন। এখানে যদি 1, 2, 1-এর প্রি ইমেজ যদি এ হয়, 2-এর প্রি ইমেজ যদি বি হয়, তাহলে তো এই এ সেট মিনস এর ডোমেনে তো থাকতেই হবে। তাহলে 2 belongs to A ও 3 belongs to A, তাই 1-এর প্রাকবিম্ব দুটো পাবো। অনেক প্রাকবিম্ব হলো 2 ও 3। তাহলে 1-এর প্রাকবিম্ব পেলাম 2 ও 3, মানে f(2) = 1 পাবো আর f(3) = 1 পাবো। এবার আমরা বের করব 4-এর প্রাকবিম্ব। তাহলে ধরে নিব, ধরি 4-এর প্রাকবিম্ব সমান x2, x1 ধরেছিলাম, এখানে x2 ধরবো। তাহলে f(x2) = 4। অনুরূপভাবে আমরা এইটুকুটা হয়ে গেছে, তাহলে এটা মুছে নিই, দিয়ে আমরা করছি ওটা। অনুরূপভাবে আমরা বের করব। তাহলে f(x2) সমান পেলাম 4, f(x2) সমান 4। এবার x2 এর মান ওখানে বসিয়ে দেবো, x2² - 5x2 + 7 = 4। তাহলে এখান থেকে পাবো x2² - 5x2, 7 থেকে 4 বাদ দিলে +3 = 0। এবার এখানে শ্রীধর আচার্যের ফর্মুলা লাগাই, -b প্লাস √b² মানে 25 - 4ac 3 × 12/2a মিনস 1। তাহলে এটা পেলাম 5 ± 25 থেকে 12 বাদ দিলে 13, √2 থেকে 1 বাদ 1, 5 থেকে 2 বাদ 3, √13/2। তাহলে এই এলিমেন্টটা কি, এই যে পেলাম 5 ± √13/2, এটা কি এ থাকছে? এ তো এরকম ধরনের কোনো এলিমেন্ট নাই, এটা ডাজ নট বিলংস টু এ। তাহলে 4-এর প্রি ইমেজ পাবো, 4-এর প্রাকবিম্ব পাওয়া গেল না, বা নেই বলতে পারি, পাওয়া গেল না, বা 4-এর প্রাকবিম্ব নেই বলে দেব ডাইরেক্ট। তাহলে অনুরূপভাবে 7-এর প্রাকবিম্ব বার করব। তাহলে এটা হয়ে গেছে, এটা আমরা মুছে দিই। 7-এরটা প্রাকবিম্বটা বার করে নিই। তাহলে 7-এর প্রাকবিম্ব বলেছে, তাহলে ধরি 7-এর প্রাকবিম্ব বা প্রি ইমেজ সমান x3 ধরলাম। তাহলে এটা কত পাবো, f(x3) সমান পাবো 7। তাহলে f(x3) মানে কত, x3² - 5x3 + 7 = 7। তাহলে এই 7 7 কেটে গেল, তাহলে এটা পাবো x3² - 5x3 = 0। তাহলে এখান থেকে x3 কমন নিলে কত পাবো, x3 - 5 = 0, মানে x3 = 0, আর একটা পাবো x3 - 5 = 0, মানে x3 = 5। কিন্তু এই যে 5, এই 5 কি এ আছে? নাই। তাহলে 5 ডাজ নট বিলংস টু এ, সুতরাং অতএব 7-এর প্রাকবিম্ব কত হবে, কিন্তু 0 এ আছে এবং 0 বিলংস টু এ, তো 7-এর প্রাকবিম্ব হয়ে যাবে এ, 7-এর প্রাকবিম্ব হয়ে গেল 0। তাহলে 7-এর প্রাকবিম্ব পেয়ে গেলাম 0, মানে f(7) সমান পেয়ে যাবো 0। আর এখানে তো পাচ্ছি না, তাহলে এখানে পাচ্ছি না বলতে কিছু লিখতে প্রাকবিম্ব নেই বলে দিলাম, হয়ে গেল। এবার আমরা বলেছি 3 নাম্বারটা দেখো, 1, 3 ও 2-এর প্রতিবিম্ব বা ইমেজ হলে গেলে বার করতে দিলে এটা ইজি, এগুলো চেক করার দরকার নেই। ইমেজ হলে ডাইরেক্ট আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে f(x) কত দেওয়া আছে, f(x) দেওয়া আছে x² - 5x + 7। তাহলে f(1) সমান পেয়ে যাব 1² 1 - 5 × 1 মানে 5 + 7। তাহলে 7 8, 8 থেকে 5 বাদ দিলে 3, এটা পেলাম f(3) বলেছে 3 প্রতিবিম্ব। তাহলে 3 প্রতিবিম্ব কত হবে, 3² 9 - 15 + 7, তাহলে 9 7 16 থেকে 1। আর f(2) 2-এর প্রতিবিম্ব কত হবে, 2-এর প্রতিবিম্ব হয়ে যাবে
2 বসালে 2 স্কোয়ার 4 মাইনাস 5 দুগুনি 10 প্লাস 7 4 11 1, তাহলে পেয়ে গেলাম। তাহলে একের প্রতিবিম্ব বলেছে, একের প্রতিবিম্ব 3, 3-এর 1 আর 2-এর 1, তাহলে এটাকে যদি আমরা হিসেব লেখাই 1 3 2 তো আছে 1 2 3, আর এটা যদি 1 3, তাহলে একের প্রতিবিম্ব কত 3, 2-এর প্রতিবিম্ব কত 1, সরি একের প্রতিবিম্ব কত 3, 2-এর প্রতিবিম্ব 1 আর 3-এর প্রতিবিম্ব 1, এটা যদি ডোমেন আর কোডোমেনে দেখাই তাহলে এইভাবে পেয়ে গেলাম ইজিলি। তাহলে আমরা যতগুলো থিওরেম বললাম সেগুলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিলাম। এবার আমরা নেক্সটে পরবর্তীতে যে এমসিকিউগুলো রয়েছে, যে এই টাইপের অঙ্ক আগে আসতো, এখন আর আসবে না, কারণ কি বড় কোশ্চেন আসবে না, জাস্ট এমসিকিউ আসবে। আমরা বোঝার জন্য অঙ্কগুলো করালাম, আশা করি বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে অনুশীলনী এমসিকিউ নিয়ে আসবো। থ্যাংক ইউ অল।